যাই হোক, আসলে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, রেকর্ডটা বারবার কেটে যাচ্ছে। তাহলে আমরা কি করতেছি, যেমন ওর কথার উপরে আমি উত্তরটা দিলাম যে স্যার, এখানে পিআরবি হবে কিনা, আসলে পিআরবি দাও কি না দাও সেটা তোমার বিষয়, তোমার জন্য তাই, এর জন্য তোমাকে জবাবদিহিতা করতে হবে না, কিন্তু তদন্ত করতে গেলে কি পদ্ধতি অনুসরণ করে তদন্তটা করবা, এটা তোমাকে লিখতে হবে সিআরপিসির 155 ধারায়। বিষয়টা ক্লিয়ার? কারো কোনো সমস্যা আছে এখানে? আছে কোনো? না স্যার। ক্লিয়ার স্যার, ক্লিয়ার স্যার। পুলিশ কি মামলা তদন্ত থেকে বিরত থাকতে পারেন? যদি পারেন তাহলে কখন? 157, 257, সিআরপিসির 157 ধারার মধ্যে ফৌজদারি বলছে কার্যবিধি পুলিশ 157 তদন্ত থেকে বিরত থাকতে পারেন। আচ্ছা, তদন্ত থেকে বিরত থাকা মানে কি? মানব পাচার মামলার মামলার ডকেট গাঁটটি বাইন্দা ঘরের মধ্যে উঠাই থোয়া কি? কও। তদন্ত থেকে বিরত থাকা না, মানে কি? হাজার নেওয়ার আগে তদন্ত, তদন্ত থেকে বিরত দেওয়ানি থাকা মামলার মানে বিষয় হলে আসামি গ্রেপ্তার 95 থেকে বিরত থাকা। তদন্ত থেকে বিরত থাকা মানে আসামি গ্রেপ্তার থেকে বিরত থাকা। তিনি যথাসাধ্য, শহীদুল তোমার সাথে মনে হয় ওই খালি গায়ে একজন আছে, ভদ্রলোকের একটু জামাটা গায়ে দিতে কও কষ্ট করে। কোনো সমস্যা নেই, রেকর্ড থাকতেছে তো এটা? হ্যাঁ। আর না হলে সারে কিনে দিবে নে, অসুবিধা নেই। আচ্ছা যাও, তদন্ত থেকে বিরত থাকা মানে এই নয় যে আপনি কেস ডায়েরি লিখবেন না, ঘটনাস্থলে যাবেন না, সাক্ষীর জবানবন্দি নেবেন না। মামলা যে উচ্চ আদালত কর্তৃক এই কার্যক্রম স্থগিত করা হয়, তার মানে কি একেবারে বান্ডিল করে থুয়ে দেবেন না। আপনি যথাসময়ে কেস ডায়েরি লিখবেন যে এই মামলার ফলাফল সম্পর্কে বিভিন্ন সেরেস্তায় খোঁজ করলাম, এখনো কোনো অফিস আদেশ আসে নাই, বিধায় পরবর্তী আদেশের অপেক্ষায় থাকলাম, কেস ডায়েরি বন্ধ করলাম। আপনাকে আপনার কাজ করতেই হবে। এই জন্য সিআরপিসির 157 ধারায় যে বক্তব্যটা বলেছে, পুলিশ আমলযোগ্য অপরাধ তদন্ত থেকে বিরত থাকতে পারেন কখন? যদি ঘটনাটি তুচ্ছ হয় তখন, নাকি আবার ঘটনাটি যদি, আমার কথা কি শোনা যাচ্ছে? জি নো। স্যার, আসতেছে। আচ্ছা, তো সেক্ষেত্রে আরেকটা হলো কি, স্যার, আরেকটা কি কি জন্য বিরত থাকতে পারেন, আরেকটা কেউ বলতে পারবা? বাদী যদি স্যার তদন্তের ক্ষেত্রে আগ্রহ প্রকাশ না করেন আগ্রহ প্রকাশটা ওইরকম না, বা বাদী তদন্ত যদি করার মতো সামান্য পর্যাপ্ত ভুল কারণ। ত্রুটি হয়ে থাকে স্যার। তদন্ত করার মতো যদি পর্যাপ্ত কোনো কারণ না থাকে, বা যে ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ এসেছে, দেখা গেল তোমার, তুমি থানার অফিসার, তোমার পাশে বসে আছে, একটা ঘটনা আসছে, আসলে তদন্তকারী কর্মকর্তা যদি নিজেকে আশ্বস্ত মনে করেন, বা তিনি যদি স্যাটিসফাইড হন যে এটা তদন্ত করার মতো পর্যাপ্ত কোনো কারণ নাই, তাহলে তিনি তদন্ত থেকে বিরত থাকতে পারেন। তুচ্ছ ঘটনা তদন্ত করার প্রয়োজন নাই। কথাটা কি বুঝতে পারছো? জি স্যার। এটা কথা আমি বলি নেই, এখানে সবারই জানা প্রয়োজন প্রথমেই। এই ভুলটা আমরা করব না। 150 যেহেতু বলেছি, পিআরবি 120, আমরা সবাই বলে থাকি ঊর্ধ্বতন অফিসারকে জানাবো পিআরবি 120। নো, পিআরবি 120 কি? এসপি সাহেব আজকে থানায় আসছেন, এসপি সাহেব থানায় এসে জিজ্ঞাসা করতেছে ওয়ারেন্ট কেন তামিল হয় নাই, কার কাছে কয়টা মামলা আছে, তোমরা মামলা দ্রুত নিষ্পত্তি করবা, এই নির্দেশনাগুলো 120। অথচ আমরা ঊর্ধ্বতন অফিসারকে জানাই 120 আর 150। এটা আমাদের ভুল। কারণ এই পিআরবি 120-এ কি বলা আছে, 157-র কথা স্পষ্ট করে বলা আছে। যার কাছে বই আছে সে বের করে দেখো। 120 পিআরবিতে বলা আছে, থানা এলাকায় যে সকল অপরাধ সংগঠিত হইবে তাহা যথাযথভাবে লিপিবদ্ধ করা হচ্ছে কিনা সেটা দেখা প্রত্যেক পুলিশ অফিসারের দায়িত্ব। পুলিশ অফিসারগণ তুচ্ছ ঘটনা তদন্ত পরিহার করে সিআরপিসির 157 ধারা ব্যাপকভাবে প্রয়োগ করে জনগণকে পুলিশের প্রতি উদ্বুদ্ধ করবেন। জনগণ ছাড়া পুলিশের একার পক্ষে অপরাধ দমন করা সম্ভব নয়। এটা পিআরবি 120-এর বক্তব্য। আর আমরা বোকারা না বুঝে চুরি হয়েছে স্যারকে জানাই 120 আর 150। কার কাছে শিখছো এটা তুমি? এই পিআরবি 120-এর মধ্যে একটা বক্তব্য বলেছিল, এই যে 43, 44, 45, শাহিনুল, এভরিওয়ান সবটাই ভুল। এগুলো ভুল, এ ভুল পড়ার সুযোগ নেই ভাই।
আচ্ছা, তাহলে আমরা এখন চলে আসি এই 120 সম্পর্কে সংশোধনটা করার জন্য। শ্রদ্ধেয় গাজী শামসুর রহমান সাহেবের একটা বক্তব্য ছিল, মিয়া বিবি রাজি তো কেয়া করেগা কাজী, ছেলে মেয়ে রাজি থাকলে তারা জঙ্গলে গিয়ে বিয়ে করে, একটা কথা ছিল। এটা কিন্তু একটা মানে আছে, কারণ এই পিআরবি 120-এর মধ্যে একটা বক্তব্য বলা আছে, সিআরপিসির 157 ধারা ব্যাপকভাবে প্রয়োগ। তার মানে কি, সিআরপিসির 157 রাখি কি বলেছে, ঘটনার সত্যতা পেয়েছেন, আপনি থানার ওসি, আপনি মামলা তদন্তের দিকে দ্রুত রওনা করেন। আপনি যখন দ্রুত তদন্তের দিকে রওনা করবেন, তাহলে বাদী মিয়া খুশি, পুলিশ খুব ভালো মানুষ, 1 মিনিটও দাঁড়াননি। কি কেউ কিছু বললা নাকি? পুলিশ খুব ভালো মানুষ। আবার 157 একের ক এবং খতে বলছে, 157 খতে এবং 157 দুইয়ে বলছে, আপনি এজাহার পেলেন, আপনি দেখলেন ঘটনাটি তুচ্ছ, তদন্ত করার পর্যাপ্ত কোনো কারণ নাই, বা অভিযোগটি আপনি তদন্ত থেকে বিরত থাকলেন, তাহলে কি হলো, আসামি মিয়া খুশি হলো যে না, পুলিশ অহেতুক কাউকে গ্রেপ্তার করে না। 157 বাদী যদি খুশি হয়, 157 খতে, একের খতে এবং দুইতে যদি আসামি পক্ষ খুশি হয়, অর্থাৎ কোন এলাকার যদি উভয় পক্ষই খুশি হয়ে থাকে, তাহলে ওই এলাকায় যতটুকু আমলযোগ্য অপরাধ হওয়ার সম্ভাবনা আছে, কোন সংবাদ আসে, তাৎক্ষণিকভাবে পুলিশকে জানাবে। এই জন্য কথাটা বলেছিল যে মিয়া বিবি রাজি তো কেয়া করেগা কাজী, অর্থাৎ পিআরবি 120, আপনার এসপি সাহেব থানায় আসেন, সার্কেল সাহেব থানায় আসেন, এসে ওনারা বিভিন্ন নির্দেশনা দেন যে মামলা দ্রুত নিষ্পত্তি করবা, কার কাছে কয়টা পেন্ডিং আছে, খবরদার কাউকে এজাহার না নিয়ে ফেরত দিবা না, অভিযোগ যেন ফেরত না যায়, এটা যেন ঠিক মতো লেখে। এই যে নির্দেশনা দেন, এটাই পিআরবি 120। আর আমরা না জেনে এটাকে কি বলতেছি, আমি ঊর্ধ্বতন অফিসারকে জানাবো 120। কার কাছে শিখছো ভাইয়া তুমি এটা? কে? এই 157 ক্ষেত্রে এই পিআরবি 120টা আমরা আছে বলেই একটা আলোচনা করলাম। তাহলে 157 যে বক্তব্যটা হলো, প্রথমে বলা আছে মামলা তদন্তের দিকে যেতে পারবেন, আবার তদন্ত থেকে বিরত থাকতে পারবেন। কিন্তু 154-তে বলেছে আপনি মামলা না নিয়ে পারবেন না, আপনি তদন্তের জন্য যাননি, এজন্য কাউকে জবাবদিহিতা করতে হবে না। কিন্তু কি কারণে তদন্তের জন্য যাননি, সেটা বাদীকে আপনি জানাবেন, যে কি কারণে আমি আপনার মামলাটা তদন্ত থেকে বিরত আছি, কিন্তু এর জন্য কোনো অফিসারকে আপনার জবাবদিহিতা করতে হবে না। কি হবিগঞ্জ পার্টি, কি আমার কথা কি বোঝা যায়? না আমি আবার ভুল বলছি? না আমি যদি ভুল বলি তাহলে তোমরা ভাই বলো বলো, ভাই স্যার। আমার কথার সাথে আবার আমার রসকস নাই তো, একটু সমস্যা হয় আর কি। যাক, আমরা চলে আসি অন্য ধারায়, আমরা কারো কিছু বলার থাকলে বলতে পারো। আমরা চলে আসি, মামলার তদন্তকারী কর্মকর্তা কি সাক্ষী তলব করতে পারে, কি পারেন কিনা? করে 160 করে স্যার। আপনি পারে স্যার। সাব ইন্সপেক্টর, আপনি একজন সাব ইন্সপেক্টর, একটা হত্যা মামলা তদন্তকারী কর্মকর্তা, মামলা তদন্তের স্বার্থে জানতে পারলেন জনৈক ক এই ঘটনা সম্পর্কে জানে, আপনার করণীয় কি, কি করবেন আপনি? 160 দ্বারা নোটিশ দিব স্যার তাকে। একটু আমি 160 ধারায় নোটিশ দেবো, তার মানে সিআরপিসির 160 ধারায় উল্লেখ করা হয়েছে যে এই ঘটনা সংক্রান্তে জ্ঞাত আছেন এ ধরনের ব্যক্তিকে পুলিশ অফিসার তার সম্মুখে হাজির করার জন্য নোটিশ দিতে পারেন। কত ধারা? 160 ধারা। তাহলে আপনি হত্যা মামলা তদন্তকারী কর্মকর্তা হিসেবে কি করবেন? আপনি লিখবেন যে আমি হত্যা মামলা তদন্তকারী কর্মকর্তা হিসাবে এই মামলার ঘটনা সংক্রান্তে যে জানে, তাকে সিআরপিসির 160 ধারা অনুযায়ী নোটিশ দেব। বিষয়টা ক্লিয়ার? ক্লিয়ার স্যার। একজন পুলিশ অফিসার মামলা তদন্তকালে জানতে পারলেন যে মামলার ঘটনা সংক্রান্তে জনৈক ব্যক্তি কিছু জানেন, সংশ্লিষ্ট পুলিশ অফিসার সেই ব্যক্তিকে সম্মতি দেন, সেই ব্যক্তি পুলিশ অফিসারের নিকট আসেন, পুলিশ অফিসারের করণীয় কি, কি করবেন?
সিআরপিসির 161 ধারা অনুযায়ী তার জবানবন্দি লিপিবদ্ধ করবেন, এই তো নাকি? এটা যাক, আমরা চলে আসি। হ্যাঁ, কিছু বলার আছে? ওই শাহিনুল, পিআরবির কিছু নাই এখানে, তোমার 161 ধারার সাথে পিআরবি কিছু নাই। ওখানে পুলিশকে নির্দেশনা দিয়েছে। আমরা একটা কথা বলি, এখানে একটা কথা আসে, স্যার পড়ালেখা করতে হয় না, কি হয় স্যার? পিছনের পাতা উল্টাইলেই হয়। এই পিছনের পাতাটাই পিআরবি। অর্থাৎ আমরা এই পুলিশ যখন গঠন হয়েছে, পুলিশ আসলে পড়ালেখা জানে না মর্মেই জুনিয়ররা কাগজ কলমে শেখানো হয়েছে কিভাবে খাতা টানবেন, কিভাবে জিডি লিখবেন, কিভাবে সিসি লিখবেন, কিভাবে এফআইআর পূরণ করবেন, কিভাবে কেস ডায়েরি লিখবেন। পুলিশকে উদাহরণ দেওয়া হয়েছে। পুলিশ জানে না। ওই ব্রিটিশরা মনে করতো পুলিশ পড়ালেখা জানে না, এগুলোকে না দেখাই দিলে পুলিশ কিছুই করতে পারবে না। পিআরবি দেওয়ার কিছু নাই আমার এখানে। সাক্ষীর জবানবন্দি লিপিবদ্ধ করার ক্ষমতা দেওয়া হয়েছে তদন্তকারী কর্মকর্তাকে সিআরপি 161 ধারায়। এটা কোনো প্রশ্ন না। আমরা যেটা চলে আসি, এই যে দেখো এখানে ভুল, তোমরা তো কথা বলতেছো না, লজ্জায় কিছু নাই। শিক্ষার শেষ নাই। আমি তো শিখি এখনো। স্বীকারোক্তি বলতে কি বুঝেন? স্বীকারোক্তি বলতে কি বুঝেন? স্বীকারোক্তি কে লিপিবদ্ধ করতে পারেন? বা একটা সেকেন্ড ভাই, একটা সেকেন্ড। তো তো আমরা, প্রশ্ন আসছে স্বীকারোক্তি বলতে কি বুঝেন। এই স্বীকারোক্তি সম্পর্কে আমরা অনেক ধারা ভুল দিয়েছি। সাক্ষ্য আইনে 24 ধারা ব্যবহার করি। স্বীকারোক্তি কাকে বলে? আসলে না। স্বীকারোক্তি কাকে বলে এর সম্পর্কে বলা হয়েছে সিআরপিসি এর 164 ধারায়। সাক্ষ্য আইনে স্বীকারোক্তি কাকে বলে এমন কোন ধারা নাই। আমরা ভুল লিখি। আমরা ভুল লিখি। স্বীকারোক্তি কি? একজন অভিযুক্ত ব্যক্তি কি করেন? তিনি এই ঘটনার সম্পর্কে তিনি কি করেন? বিবৃতি দেন স্টেট স্যার। করেন। তিনি ক্ষমতাবান ম্যাজিস্ট্রেটের নিকট শপথনামা পাঠ করে ঘটনার সম্পর্কে বর্ণনা প্রদান করেন। এটি সিআরপিসির 164 ধারায়। আমরা সবসময় বলি না এ 164 করছে কিনা, 164 করছে না, কিন্তু যখন আমরা প্রশ্নের উত্তর লিখতে যাই স্বীকারোক্তি কাকে বলে, তখন আমরা সাক্ষ্য আইনের 24 ধারা দিচ্ছি কেন? সাক্ষ্য আইনের 24 ধারার বক্তব্যটা হলো এই স্বীকারোক্তি লিপিবদ্ধ করতে গেলে, বাবারে এই পিআরবি আন্দাজ এগুলো দিও না, 364, 467 এগুলো একটাও না নুরজামান, এগুলো ভুল। আমি ভুলটাই সংশোধন করাচ্ছি। স্বীকারোক্তির বক্তব্যটা হলো যে কোনো অভিযুক্ত ব্যক্তি আদালতে দাঁড়িয়ে শপথনামা পাঠ পূর্বক যে বক্তব্যটা ক্ষমতাবান ম্যাজিস্ট্রেটের নিকট প্রদান করে থাকেন, এটি স্বীকারোক্তি। নিজেকে জড়িয়েও করতে পারে, নিজেকে জড়িয়ে করতে হবে, কিন্তু সাথী সঙ্গতি নাও থাকতে পারে স্বীকারোক্তির ক্ষেত্রে। তাহলে এই যে 164 ধারা, আমরা কিন্তু পিআরবি এখানে ব্যবহার করতেছি না। পিআরবির বিষয়টা আলাদা। স্বীকারোক্তির পিআরবি 283, বই বের করে দেখো। 283, তোমরা 467 যেটাই দাও ওটা সঠিক না। কাছাকাছি পিআরবির প্রশ্ন না, স্বীকারোক্তি হলো 164 ধারার প্রশ্ন। আর সাক্ষ্য আইনে 24 ধারায় বলেছে প্রলোভন, প্রতিশ্রুতি, ভয়ভীতি দিয়ে স্বীকারোক্তি আদায় করা হলে এই স্বীকারোক্তিটা গ্রহণযোগ্য নয়। এই জন্য 24 ধারার যে প্রশ্নটা আসে যে কখন একজন অভিযুক্ত ব্যক্তির স্বীকারোক্তি সেই ব্যক্তির বিরুদ্ধে আদালতে প্রমাণ করা যায় না। কখন একজন অভিযুক্ত ব্যক্তির স্বীকারোক্তি সেই ব্যক্তির বিরুদ্ধে আদালতে প্রমাণ করা যায় না। প্রশ্ন হলো এটা, এটি কত ধারা? সাক্ষ্য আইনের শুধুমাত্র 24 ধারা। বলেছে প্রলোভন, প্রতিশ্রুতি, ভয়ভীতি দিয়ে স্বীকারোক্তি আদায় করা হলে এই স্বীকারোক্তি সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে আদালতে প্রমাণ করা যায় না। আর আমরা কি করি? 24, 25, 26 যা আছে সব দিয়ে থাকি, সম্পূর্ণ ভুল। তাহলে স্বীকারোক্তি কাকে বলে আমরা 24 ধারা দেব না। স্বীকারোক্তি সম্পর্কে যদি প্রশ্ন আসে, সংজ্ঞা লিখন স্বীকারোক্তি বা দোষ স্বীকার, আমরা সিআরপিসির 164 ধারা দেব। বিষয়টা ক্লিয়ার? জি স্যার। আচ্ছা,
আমরা আবার চলে আসি, মনে হচ্ছে পিছনে আমাদেরকে কেউ দাবড় দিচ্ছে, তাই না? আমরা আবার আলোচনায় চলে আসি। কোথায় চলে আসব? আমরা চলে আসি সিআরপিসির 165 ধারা। এখন 165 ধারার একটা প্রশ্ন সহজে আসে না, তার আগে একটু আলোচনা করে নিচ্ছি। আপনি আপনি ডাকাতি মামলার তদন্তকারী কর্মকর্তা। কি? ডাকাতি মামলার তদন্তকারী কর্মকর্তা। মামলার তদন্তকালে জানতে পারলেন আপনার মামলার লুণ্ঠিত মালামাল জনৈক কয়ের বাড়িতে লুকায়িত আছে। আপনি আপনার লুণ্ঠিত মালামাল উদ্ধারের লক্ষ্যে কয়ের বাড়িতে যান এবং কয়ের বাড়ি তল্লাশি করেন। সেখানে আপনি লুণ্ঠিত মালামালও পান, সাথে একটা 9mm পিস্তল পান। আপনার করণীয় কি? আমাদের প্রশ্নটা হলো, আপনি তদন্তকারী কর্মকর্তা, মামলার আলামত উদ্ধারের সময় যদি অবৈধ অন্য কিছু পান, আপনার করণীয় কি? এটাই হলো প্রশ্নের উত্তর। আমার কথা কি বুঝতে পারছেন না বোঝা নাই? জি স্যার, 165 দ্বারা সেখানে জব্দ তালিকা মূল্য হেফাজত। হ্যাঁ, স্যার এখানে 165 দ্বারার প্রয়োগে এখানে আসবে অনেকগুলো তদন্তকারী। ধারা দেয় না, এখানে আমাকে লিখতে হবে সিআরপিসির 165 ধারা অনুযায়ী আমি মামলার তদন্তকারী কর্মকর্তা হিসেবে আমার তদন্তাধীন মামলার আলামত উদ্ধার কালে যদি কোনো আগ্নেয়াস্ত্র পাই, তাহলে আমার মামলার আলামতের সাথে একই জব্দ তালিকা বলে জব্দ করে আমি হেফাজতে দেব। আমি কিন্তু বলি নাই যে অমুক ব্যক্তির দেহ তল্লাশি করে অস্ত্রটা পেয়েছি, আমি কিন্তু বলি নাই। আপনি কি করবেন? অমুককে ধরবো সর্ব অস্ত্র মামলা দেব, এটার বিষয় না। বলছে আপনি কি করবেন? আপনার কাজটা হবে একটা জব্দ তালিকা প্রস্তুত করা, সেটাই আপনাকে জানতে চাচ্ছে 165 দ্বারা। এখন আমরা চলে আসি, পুলিশ কখন বিনা পরোয়ানায় তল্লাশি করতে পারেন? পুলিশ কখন বিনা পরোয়ানায় তল্লাশি করতে পারেন? বিষয়টা ক্লিয়ার? পুলিশ কখন বিনা পরোয়ানায় তল্লাশি করতে পারেন? Yes, sir. তাহলে আমরা কোন ধারা দেব? স্যার এখানে 47, 103, 165, 166। আচ্ছা, 103-এ তো তল্লাশি করতে পারেন না, 153। 153। পুলিশ কখন বিনা পরোয়ানায় তল্লাশি করতে পারেন, বা আদালতের 47, 153, 165, আচ্ছা দেখো, 166। আদালতের অনুমতি ছাড়া পুলিশ কখন তল্লাশি কার্য পরিচালনা করে? আদালতের অনুমতি ছাড়া মানে বিনা পরোয়ানায়। পুলিশ বিনা পরোয়ানায় তল্লাশি করতে পারেন কোন ধারায়? প্রথমত 47 ধারায়, আসামি গ্রেপ্তারের ক্ষেত্রে। এরপরে কোথায় পারেন? 153 ধারায়। এরপরে কোথায় পারেন? 165 ধারায়। এরপরে কোথায় পারেন? 166-3 ধারায়। তার মানে পুলিশ বিনা পরোয়ানায় এইগুলো তল্লাশি করতে পারেন। এখন একজন পুলিশ অফিসার যখন জানতে পারেন যে আসামিকে তিনি গ্রেপ্তার করতে গেছেন, এই আসামিটা পলায়ন করে কোনো বাড়িতে প্রবেশ করেছেন বা লুকিয়ে আছে, তাহলে পুলিশ অফিসার কি করবেন? ওই স্থানে বিনা পরোয়ানায় প্রবেশ করে তো তল্লাশি করে ওই লোকটাকে আটক করতে পারেন বা গ্রেপ্তার করতে পারবেন। 153, ওই যে বললাম অফিসার ইনচার্জ যদি জানতে পারেন তার থানা এলাকার কোনো স্থানে ওজনে কম দেওয়ার উদ্দেশ্যে কোনো পরিমাপ যন্ত্রপাতি কোনো কিছু প্রস্তুত করে রাখা হয়েছে, তাহলে তিনি বিনা পরোয়ানায় সেখানে প্রবেশ করে তো তল্লাশি করতে পারবেন। আর কোথায় পারেন? 165 ধারায়, মামলার তদন্তকারী কর্মকর্তা যদি জানেন তার মামলার আলামত তার থানা এলাকার কোনো একটি স্থানে লুকায়িত আছে, তাহলে তিনি আদালতের অনুমতি ছাড়াই প্রবেশ করে তো এটা তল্লাশি করে মালামাল উদ্ধার করতে পারবেন। আর কোথায় পারেন? 166, অর্থাৎ 165 ধারা অনুযায়ী তার থানা এলাকায় তিনি যেভাবে তল্লাশি করার ক্ষমতাবান, অপরের থানা এলাকায় গিয়েও এই তল্লাশি করতে পারবেন। তাহলে কি আমরা এই 166 পর্যন্ত কি আমরা বুঝতে পারছি না বুঝি নাই? কারো মন্তব্য কিছু আছে? স্যার বুঝতে বুঝতে পারছি। পারছি স্যার। থানার অফিসার ইনচার্জ নিজে তল্লাশি না করে কি অন্যকে তল্লাশির ক্ষমতা অর্পণ করতে পারেন? হ্যাঁ। পারেন। জি স্যার। কত ধারায়? 166 দ্বারা স্যার। নো নো, 165, 165, 3। 165-3। আমরা অনেক সময় বলি না যে ভাই আমি তো ছুটিতে যাচ্ছি, যদি পারিস আমার মালামালটা পাইলে তুই উদ্ধার করিস, আমরা রিকোয়েশন দেই না? এটা এটা প্রশ্ন আসবে না। আমরা 167 চলে আসি।
তদন্ত, এই তো। আচ্ছা, আমরা 61 পড়ছিলাম না? ভালো করে বুঝে নেই। গ্রেপ্তারকৃত আসামিকে পুলিশ কতক্ষণ পর্যন্ত পুলিশ হেফাজতে আটক রাখতে পারেন? গ্রেপ্তারকৃত ব্যক্তিকে 24 ঘন্টা। 24 ঘন্টা। এখানে কোন ধারা আমরা দেব? 61 দ্বারা। 61 স্যার। 61 ধারা স্যার, সিআরপিসি। এটা ভুল হয়েছে আমার, আমরা দুটো ধারা দেব, যেহেতু আমরা বলি নাই বিনা পরোয়ানায়। যদি প্রশ্ন আসে বিনা পরোয়ানায় গ্রেপ্তারকৃত ব্যক্তিকে পুলিশ কতক্ষণ পর্যন্ত হেফাজতে রাখতে পারে, তাহলে 24 ঘন্টা। 61। আর যদি প্রশ্ন আসে গ্রেপ্তারকৃত ব্যক্তিকে পুলিশ কতক্ষণ পর্যন্ত থানা হেফাজতে রাখতে পারে, 61 সাথে 81। বিষয়টা ক্লিয়ার? 81 নট 80, 81। ক্লিয়ার স্যার। 81 স্যার। 80, 61 এবং 81। আচ্ছা, এখন প্রশ্ন হলো যে একটা মামলায় একজন পুলিশ অফিসার গ্রেপ্তারকৃত আসামিকে সর্বোচ্চ কতদিনের পুলিশ রিমান্ড চাই আবেদন করতে পারবেন? 15 দিন স্যার। 15 দিন। 15 দিন স্যার। ভালো, 15 দিনের জন্য। আচ্ছা, এখন এখানে একটা বিষয় বলা আছে, এখানে আহ নতুন সংযোজন হয়েছে, যেটা 67-2 ধারা একটা সংযোজন হয়েছে। ম্যাজিস্ট্রেট আটকাদেশ দিতে পারেন হেফাজতে নেওয়ার নিকটবর্তী সময়ে শারীরিক বিষয় এখানে উল্লেখ করা আছে। এটা আমাদের এরকম এবার আসার সম্ভাবনা নাই, আমি যতটুকু মনে করি। আমরা চলে আসি, কার কি অপরাধ আলোচনা করুন। প্রশ্ন আসছে, ক নামক থানার অফিসার ইনচার্জ হত্যা মামলায় গ্রেপ্তারকৃত আসামিকে থানা থেকে মুক্তি দেন, তিনি কি পারেন? ওনার কি ক্ষমতা আছে? 169, 169 স্যার। অফিসার ইনচার্জ কি এজাহার নামে 169 স্যার, আসামিকে থানা থেকে মুক্তি দিতে পারেন? সিআরপিসি। কি মুক্তি দেওয়ার ক্ষমতা আছে? স্যার পারে স্যার, 169 ধারা স্যার, সিআরপিসি। আচ্ছা, এখন আমরা আরেকটা প্রশ্নে চলে আসি, কারণ জি স্যার, পারে একটা স্যার। ধারার সাথেই প্রশ্ন চলে আসে। থানা অফিসার ইনচার্জ, থানার অফিসার ইনচার্জ কখন গ্রেপ্তারকৃত আসামিকে জামিনে মুক্তি দিতে পারেন? থানার অফিসার ইনচার্জ কখন গ্রেপ্তারকৃত আসামিকে জামিনে মুক্তি দিতে পারেন? থানার অফিসার ইনচার্জ জামিনে মুক্তি দিতে পারেন কোন ধারায়? 169 ধারায়। কি বলা আছে? যাকে গ্রেপ্তার করা হয়েছে, থানার অফিসার ইনচার্জ কিংবা তদন্তকারী কর্মকর্তা যদি মনে করেন এই আসামিটাকে গ্রেপ্তার করা হয়েছে, তাকে আদালতে প্রেরণ করিবার মতো পর্যাপ্ত কোনো কারণ নাই বা কোনো সাক্ষ্য প্রমাণ নাই, তাহলে কি করতে পারেন? উনি মুচলেকা নিয়ে থানা থেকে জামিনে মুক্তি দিতে পারেন। আর অফিসার ইনচার্জ কোথায় পারেন? সিআরপিসি 496 ধারায় 496, 497। কি পারেন? অফিসার ইনচার্জ যাকে বিনা পরোয়ানায় গ্রেপ্তার করেছেন, গ্রেপ্তারি পরোয়ানার আসামি অফিসার ইনচার্জ কোনো অবস্থাতেই থানা থেকে ছেড়ে দিতে পারিবেন না আদালতের অনুমতি ছাড়া, যদি কিনা 76 ধারার কোনো নির্দেশনা থাকে তা ব্যতীত। তার মানে তাহলে অফিসার ইনচার্জ কি পারেন? আমরা লিখবো সিআরপিসি 496 ধারায় উল্লেখ করা হয়েছে, জামিনযোগ্য অপরাধে যে ব্যক্তিকে থানার অফিসার ইনচার্জ বিনা পরোয়ানায় গ্রেপ্তার করেছেন, সে ব্যক্তিকেও থানার অফিসার ইনচার্জ মুচলেকা নিয়ে থানা থেকে জামিনে মুক্তি দিতে পারেন। এখন প্রশ্ন হলো, জামিনের অযোগ্য অপরাধে অভিযুক্ত ব্যক্তিকে পুলিশ জামিন দিতে পারেন বা অফিসার ইনচার্জ জামিন দিতে পারেন? হ্যাঁ, জামিনের অযোগ্য। পারে স্যার, 497 স্যার, এ 400। বাবা, তোমাকে বারবার স্টপ করে দিয়েছি আমি, এত হেডমাস্টার তুমি ক্লাস না, ইউ ক্যান ডু ইট। বেশি ডিস্টার্ব করে স্যার। তোমার ধারা ধুয়ে পানি খাও যদি লিখতে না পারো। ওই ধারা সবাই লেখে, নাম্বার পায় না কেউই। নাম্বার পাইতে গেলে তাকে সাজিয়ে গুছিয়ে লিখতে হয়। তো অফিসার ইনচার্জ প্রশ্নটা আসে এরকম, জামিনের অযোগ্য অপরাধে গ্রেপ্তারকৃত ব্যক্তিকে কে জামিন দিতে পারেন? আদালত পারেন, পুলিশ অফিসার পারেন। যদি পুলিশ অফিসার পারেন তাহলে কখন? থানার অফিসার ইনচার্জ পারেন কখন? যে পুলিশ অফিসার কিনা জামিনের অযোগ্য অপরাধে ব্যক্তিকে গ্রেপ্তার করেছেন বিনা পরোয়ানায়, কিন্তু সেই ব্যক্তিটা শিশু, বৃদ্ধ, অসুস্থ কিংবা নারী। আমার কথা কি বোঝা যাচ্ছে? জি স্যার। কি তোমরা শুনতে পারো? জি স্যার। স্যার
সঠিক স্যার। লাউড অ্যান্ড ক্লিয়ার। শোনা যায় কথাটা? জি স্যার, শোনা যাচ্ছে স্যার। তাহলে যদি কখনো প্রশ্ন আসে যে পুলিশ কখন গ্রেপ্তারকৃত আসামিকে জামিন দিতে পারে, গ্রেপ্তারকৃত আসামিকে আমরা ভুলেও 57 ধারা দেব না, ওটা গ্রেপ্তারকৃত না। নাম ঠিকানা সঠিক নাই, থানায় আনলাম, নাম ঠিকানা পাইলাম, আমি ছেড়ে দিলাম। জামিন কাকে বলে আগে জানতে হবে। 57 ধারার লোক তো আর জীবনে থানায় আসবে না। জামিনটা কি সাময়িক মুক্তি। আমি জামিন দিলাম, ওর কাছে মুচলেকা নিলাম যে বাবা তুমি কোর্টে গিয়ে হাজির হও, এই শর্তে আমি জামিন দিলাম। কিন্তু 57 ধারার ব্যক্তিকে তো আমি আর ডাকে পাচ্ছি না। পাচ্ছি? নাম ঠিকানা সঠিক পাওয়া গেছে, ছেড়ে দিলাম। তাকে আর দেখার কোনো ক্ষমতা আছে আমার, ফারুক? না স্যার। না স্যার। আমরা 57 ধারা দেব না। যার মনে চায় সে দিগ্গা, আমরা দেব না। বিষয়টা ক্লিয়ার? জি জি স্যার। স্যার, ক্লিয়ার। তাহলে পুলিশ যে গ্রেপ্তারকৃত আসামিকে জামিন দিতে পারেন, তাহলে আমরা ধারা দেব 169, 496, 497। কিন্তু যদি প্রশ্ন আসে পুলিশ কি এজাহারনিয়মে আসামিকে জামিন দিতে পারেন, তাহলে শুধুমাত্র 169। বিষয়টা ক্লিয়ার? ক্লিয়ার স্যার। জি স্যার। এখন যদি প্রশ্ন আসে আমলযোগ্য অপরাধে পর্যাপ্ত সাক্ষ্য প্রমাণ প্রাপ্ত হলে পুলিশের করণীয় কি? সবাই 173 ধারা লিখে দিয়েছে, তাই না? পর্যাপ্ত সাক্ষ্য প্রমাণ পেলে কি করতে হবে? মামলা পাঠাইতে হবে স্যার ম্যাজিস্ট্রেট নিকট স্যার। তার মানেটা হলো, যাকে আপনি শোনেন এই আইনগুলো এরকমই, যে আপনি যাকে গ্রেপ্তার করেছেন দেখলেন সাক্ষ্য প্রমাণ নাই, তাকে আর কোর্টে পাঠার দরকার নেই, ছেড়ে দেন। সাক্ষ্য প্রমাণ আছে, তাকে ছেড়ে দিবেন না, মামলাটা কোর্টে পাঠান, এই তো নাকি? জি স্যার। জি স্যার। আমরা 171 ধারা যাচ্ছি না। কেস ডায়েরি বলতে কি বোঝেন? কেস ডায়েরি কাকে বলে? কেস ডায়েরি কি, কেন কেস ডায়েরি লেখা হয়, কেস ডায়েরিতে কি কি বিষয় উল্লেখ থাকে? এই প্রশ্ন কি আসে পরীক্ষাতে? আচ্ছা স্যার। আসে স্যার স্যার। আচ্ছা। কেস ডায়েরি কাকে বলে? কেস ডায়েরি লেখার নিয়ম আছে। আচ্ছা, পুলিশ ডায়েরি কি? পুলিশ ডায়েরি কি জেনারেল ডায়েরি? সেটা পুলিশ কেস ডায়েরি ডায়েরি স্যার। মানে কেস ডায়েরি। কেস ডায়েরি। আদালত এই জন্য বিভিন্ন সময় অর্ডার শিট দিয়ে থাকেন যে পুলিশ রিপোর্ট তলব করা হোক। পুলিশ রিপোর্ট কত ধারা? আমরা 173 ধারা। আর পুলিশ ডায়েরি তলব করা হোক 172 ধারা। কেস ডায়েরি কাকে বলে? আমরা কেস ডায়েরি সম্পর্কে যেটা দেখবো, যে ফৌজদারি অপরাধে রুজুকৃত মামলার তদন্তকারী কর্মকর্তা তার মামলার তদন্তকালে মামলার দৈনন্দিন কার্যাবলী সরকার কর্তৃক সরবরাহকৃত 200 পৃষ্ঠা যুক্ত রেজিস্টারে যে বিষয়গুলো লিপিবদ্ধ করেন সেটি হলো কেস ডায়েরি। অর্থাৎ সিআর মামলায় কি কেস ডায়েরি লেখা যায়? না। তাহলে ফৌজদারি মামলা, এই সিআর মামলা না, এটাকে বলা হয় ফৌজদারি মামলা। অর্থাৎ আমলযোগ্য অপরাধ সংক্রান্তে রুজুকৃত মামলার তদন্তকারী কর্মকর্তা তার মামলার তদন্তের স্বার্থে মামলার দৈনন্দিন ঘটনাবলী সরকার কর্তৃক নির্ধারিত 200 পৃষ্ঠা যুক্ত যে রেজিস্টার লিপিবদ্ধ করেন, এটি হলো কেস ডায়েরি। সিআরপিসির 172, পিআরবি 263। আমার কথা কি বোঝা গেছে কেস ডায়েরি কাকে বলে? জি স্যার। কেস ডায়েরিতে কি কি বিষয় লিপিবদ্ধ করা হয় এ সম্পর্কে লিখতে গেলে আমাকে 172-এর সাথে পিআরবি 264 ব্যবহার করতে হবে। অর্থাৎ পিআরবি 263-তে বলেছে কেস ডায়েরিটা কি, কেস ডায়েরিতে কি কি বিষয় উল্লেখ থাকে, কিন্তু কিভাবে লিখবো সেটা উল্লেখ করা হয়েছে পিআরবি 264-তে। এই জন্য মাঝে মাঝে প্রশ্ন আসে কেস ডায়েরি লেখার পদ্ধতি আলোচনা করুন। কি আসে পদ্ধতিতে ফারুক, বলতে পারো? কিভাবে লিখবো আর কি, একসাথে একই একই সাথে একাধিক দিনের ডায়েরি লেখা যাবে না। ডায়েরিটি বাংলায় বিষয়টা হলো কেস লিখতে ডায়েরি হবে। যিনি দেখবেন, তারপরে তদন্তের শুরু যেখানে থেকে শেষ যেখানে কেস ডায়েরি লিখবেন অর্থাৎ ঘটনাস্থলে বসে তাকে কেস ডায়েরি লিপিবদ্ধ করতে হবে। আর যে থানায় লেখেন থানার কথা তাকে জি উল্লেখ স্যার। করতে হবে। কেস ডায়েরি কার্বন কপি হবে, এই তো।
একত্রিতভাবে বান্ডিল আকারে প্রেরণ করা যাবে না। এই তো লেখার পদ্ধতি। এরপরে কি করতে হবে? প্রতিটি কেস ডায়েরির জন্য আলাদা আলাদা ক্রমিক নম্বর হবে। এরপরে কি হলো? একই কেস ডায়েরিতে একাধিক মামলার বিবরণ লিপিবদ্ধ করা যাবে না। ভালো কথা। এখন কেস ডায়েরিতে কি কি বিষয় উল্লেখ করা থাকে, সেই ঘটনার সংক্ষিপ্ত বিবরণ থেকে শুরু করে সবগুলা থাকে। কখন আপনি সংবাদ পেলেন, থানার মামলা নম্বর, তারিখ, ধারা তত থাকেই। বাদী, আসামি, আলামত বা রুজুকারী কর্মকর্তা, তদন্তকারী কর্মকর্তা, তদন্তকালে তিনি কি পেয়েছেন, বিস্তারিত কেস ডায়েরিতে উল্লেখ থাকে। এই তো নাকি? আমার কথা কি বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, এখন কি কেউ কিছু বলবা কেউ? স্যার, কোর্ট অফিসারের নিকট মামলার চার্জশিট পাঠাইবার সময় সঙ্গে কেস ডায়েরি পাঠাইতে হইবে। হ্যাঁ, এটা তো অবশ্যই কেস ডায়েরি পাঠাতে হবে, এটা তো আলাদা বিষয়। আমি যেটা বলতে চাচ্ছি, এখন প্রশ্ন আসে, কোন মামলায় কেস ডায়েরি না লিখেও মামলা নিষ্পত্তি করা যায়? অবহিত মামলা। অপমৃত্যুর ঘটনা সংক্রান্তে, অর্থাৎ অপমৃত্যু মামলায় কেস 24 ডায়েরি। ঘন্টার মধ্যে যদি না তদন্ত না সম্পূর্ণ না করা না যায়। না, ওটা না, ওটা আলাদা। আচ্ছা, এখন এখানে একটা প্রশ্ন আসে, একটা প্রশ্ন আসছিল, অপমৃত্যুর ঘটনায় বা অস্বাভাবিক মামলা তদন্তকালে যদি তদন্তকারী কর্মকর্তা 24 ঘন্টা অতিক্রান্ত করেন, তাহলে তাহার করণীয় কি? সেক্ষেত্রে তিনি এসসিডি দাখিল করবেন। কেস ডায়েরি। এটা আছে। জি স্যার। কেস ডায়েরির বিষয়টি আমরা এখানে, কেস ডায়েরি, তাহলে কেস ডায়েরি কাকে বলে আমরা মোটামুটি বুঝলাম। আমি, শোনো, পুলিশের এই ধারাগুলো এই সিআরপিসির আর বেশি নাই। এই 176 গেলে মনে করবা তোমার পড়াশোনার অলরেডি 90% চলে গেছে, এরপরে হলো সামান্য দুই একটা সিআরপিসির। এই 176 পর্যন্ত আমরা ভুল জানি, 176 পর্যন্ত আমরা সঠিক উত্তর দিতে পারি না। তার কারণ হলো, ওই যে প্রশ্ন আসছে, একজন সাব ইন্সপেক্টর গ্রেপ্তারি পরোয়ানা বলে ক নামক আসামিকে গ্রেপ্তার করে থানার দিকে যাচ্ছেন, হঠাৎ করে আসামি পুলিশের গাড়ি থেকে লাফ দিয়ে পালিয়ে গেছে। পুলিশ অফিসারের করণীয় কি? আপনি 224 ধারা মামলা দিয়ে দিলেন? না, এটা সিআরপিসি 63 ধারা। 63। আমরা এখানে বুঝি না, আমাদের এই কোটায় মনে রাখতে পারি না। 58 ধারা, আপনি একজন পুলিশ অফিসার, সঙ্গীয় ফোর্স নিয়ে আপনি হাটে ডিউটি করতেছেন, হঠাৎ করে দেখলেন যে বটগাছ তলায় কয়েকজন লোক কি জানি আলোচনা করতেছে, আপনাকে দেখা মাত্রই তারা আস্তে করে পাশের থানা এলাকায় প্রবেশ করেছে, আপনার করণীয় কি? 58 ধারা কি বলা আছে? যে আপনি এই অধ্যায় অনুসারে যে ব্যক্তি বিনা পরোয়ানায় গ্রেপ্তার করার ক্ষমতাবান, সে তার নিজের থানা এলাকা গ্রেপ্তার করতে পারবেন, অন্যের থানা এলাকা গ্রেপ্তার করতে পারবেন। এখন এই প্রশ্ন যদি আসে, কনমুখ পুলিশ অফিসার রাত্রিকালীন টহল ডিউটি করাকালে একজন ব্যক্তিকে সন্দেহজনক ভাবে ঘোরাফেরা করতে দেখে তার কাছে গেলে সে পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানো শুরু করে, পুলিশ অফিসারও তার পিছু নেয়, পরবর্তীতে অন্য জেলায় গিয়ে তাকে আটক করেন, সংশ্লিষ্ট কাজের আইনগত ব্যাখ্যা দিন। 58 ধারা। অন্য থানা এলাকায় গেছে তাই বলে তাকে যে আমরা শাস্তি দেব তা কিন্তু না। তাহলে এই যে 176 পর্যন্ত কয়েকটা ধারা, এটা আমরা সঠিকভাবে জানি না। যাই হোক, তাহলে আমরা 172টা বুঝলাম। পুলিশ রিপোর্ট কাকে বলে বুঝতে হবে। আদালত কখনো চার্জশিট কয় না, আদালত কখনো ফাইনাল রিপোর্ট বলে না, আদালত কি বলে? পুলিশ পুলিশ রিপোর্ট। রিপোর্ট দাখিল করুন। পুলিশ রিপোর্ট কাকে বলে? আমরা লিখবো সিআরপিসি, নট পিআরবি। এখানে আপনি কোনো পিআরবি দিতে পারবেন না, আপনাকে লিখতে হবে যে সিআরপিসির 173 ধারা অনুযায়ী পুলিশ রিপোর্ট বলতে বোঝায় ফৌজদারি অপরাধে রুজুকৃত মামলার তদন্তকারী কর্মকর্তা তার মামলা তদন্ত সমাপ্ত করে আদালতে যে প্রতিবেদনটা দাখিল করেন সেটাই পুলিশ রিপোর্ট। আমার পুলিশ কথা কি রিপোর্ট। বোঝা গেছে? জি স্যার। ঠিক আছে স্যার। আচ্ছা, অর্থাৎ আমাদের মাঝে অনেকেই সিআরপিসির, দুঃখিত, পিআরবির 272 দিচ্ছে, 275 দিচ্ছে। আমি কি চার্জশিট ফাইনাল রিপোর্টের কথা বলছি? আমি তো বলছি পুলিশ রিপোর্ট। আদালত কি বলতে পারে এই তদন্তকারী কর্মকর্তা তুমি চার্জশিট দিয়ে দাও? না। তো
তুমি ফাইনাল রিপোর্ট দিও না, আদালত বলে থাকেন যে তুমি পুলিশ পুলিশ রিপোর্ট। রিপোর্ট পাঠাও, অচি অমুক এই মামলা সংক্রান্তে পুলিশ রিপোর্ট প্রেরণ করা হোক। তার মানে কি, চার্জশিট হলে চার্জশিট দিবেন, ফাইনাল হলে ফাইনাল দিবেন। তো এখানে পুলিশ রিপোর্টের ধারা কোনটা? সিআরপিসির 173। এখন প্রশ্ন হলো, পুলিশ রিপোর্ট কত প্রকার ও কি কি? সিআরপিসির 173 ধারা অনুযায়ী পুলিশ রিপোর্ট দুই প্রকার: চার্জশিট বা অভিযোগপত্র, চূড়ান্ত রিপোর্ট বা ফাইনাল রিপোর্ট। বিষয়টা ক্লিয়ার? এখন প্রশ্ন হলো, ফাইনাল রিপোর্ট কত প্রকার ও কি কি? ফাইনাল রিপোর্ট কত প্রকার? 5 প্রকার। আচ্ছা, ভালো কথা। চার্জশিট বলতে কি বুঝেন? চার্জশিট, অভিযোগপত্র বলতে কি বুঝেন? আমরা অনেকে জানি না। এই যে লেখতেছে আন্দাজে কি, বাবা কি এটা, দীপঙ্কর না কি জানি, কথা সরাসরি বলে দেবা বাবা, এখানে তো লেখে আর কি হবে, তোমার লেখা দেখেই বাকে, আমি দেখি না। এখন প্রশ্ন হলো, চার্জশিট কাকে বলে? আমরা লিখবো, এখন পিআরবি আমরা দেব সিআরপিসির 173 এবং পিআরবি 272 বিধি অনুযায়ী চার্জশিট বলতে বোঝায় ফৌজদারি অপরাধে রুজুকৃত মামলার তদন্তকারী কর্মকর্তা তার মামলার তদন্ত সমাপ্ত করে সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে কোনো ব্যক্তিকে বিচারের মুখোমুখি করিবার উদ্দেশ্যে যে প্রতিবেদনটা আদালতে দাখিল করেন সেটা চার্জশিট। কথাটা বোঝা গেছে? ফৌজদারি অপরাধে রুজুকৃত মামলার তদন্তকারী কর্মকর্তা তার মামলার তদন্তকালে সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে একজন ব্যক্তিকে অভিযুক্ত করে সেই ব্যক্তিটাকে বিচারের মুখোমুখি করিবার নিমিত্তে যে প্রতিবেদনটা আদালতে দাখিল করেন সিআরপিসির 173 পিআরবি 272 বিধি অনুযায়ী। এখানে বিপি ফর্ম নাম্বার দিতে পারো, কোনো সমস্যা নেই। এটাই হলো চার্জশিট বা অভিযোগপত্র। আমার কথা কি বোঝা গেছে? স্যার। সংজ্ঞা লিখুন চার্জশিট। তাহলে চূড়ান্ত রিপোর্ট কাকে বলে বা ফাইনাল রিপোর্ট কি? একেবারে সহজ, আমরা লিখব সিআরপিসির 173 এবং পিআরবি 275 বিধি অনুযায়ী চূড়ান্ত রিপোর্ট বলতে বোঝায় ফৌজদারি অপরাধের রুজুকৃত মামলার তদন্তকারী কর্মকর্তা যখন সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে কোনো মামলা অভিযোগপত্র দাখিল করার মতো পর্যাপ্ত কোনো কারণ দেখেন না, তখন যে প্রতিবেদন দাখিল করেন তাহাই চূড়ান্ত রিপোর্ট। বিষয়টা ক্লিয়ার? যাই হোক, আমরা এই পর্যন্ত আজকে শেষ করি। আগামীকালকে সকাল 7টায় এই পাসওয়ার্ড আইডিতে ক্লাস আছে। এখন কার কি বলার আছে তোমরা বলতে পারো। অনেক কথা কইলাম, কো। স্যার, হ্যাঁ, কো। এসআই ক ডাকাতি মামলা গ্রেপ্তারি পরোয়ানা আসামি হকে আটকের পর টাকার বিনিময়ে ছেড়ে দেয় স্যার। এটা তো প্যানাল কোডে, প্যানাল কোডে আসবো তো, থাকো না প্যানাল কোডে, যেগুলো পড়ালাম এটাই কোন, ওটা তো প্যানাল কোডের প্রশ্ন। স্যার, হ্যাঁ ছোট রাজু, একটা প্রশ্ন। হ্যাঁ বলো। স্যার আসসালামু আলাইকুম। হ্যাঁ, স্যার, এই যে নারী শিশু, তারপর হচ্ছে মাদক দ্রব্য, এগুলোতে স্যার চার্জশিট ফাইনাল রিপোর্ট দিতে হয় না? চার্জশিট ফাইনাল রিপোর্ট প্রতিটা ক্ষেত্রেই হয়, কিন্তু যে কোনো মামলা হোক চার্জশিটের ফর্ম আলাদা, চূড়ান্ত রিপোর্টের ফর্ম আলাদা। বিষয়টা ক্লিয়ার? স্যার, সকল মামলার চার্জশিট ধারা সিআরপিসির 173, পিআরবি 272 ফাইনাল রিপোর্ট, পিআরবি 275, সিআরপিসির 173, এটা সকল ক্ষেত্রেই। বিষয়টা ক্লিয়ার? জি স্যার। স্যার, হ্যাঁ, আমরা যে মুসলিকার বিষয়টা বলি স্যার, মুসলিকা এখানে আমাদের মুসলিকা হলো আহ, অঙ্গীকার নামা, মুসলিকার নির্দিষ্ট কোনো ধারা নেই। 499 সিআরপিসির 499 ধারাতে মুসলিকার কথা বলা আছে, 500-তে বন্ডের কথা বলা আছে। মুসলিকা মানে অঙ্গীকার নামা বা কোনো অপরাধ করা থেকে বিরত থাকার অঙ্গীকার, এছাড়া আর কিছু নেই। বিষয়টা ক্লিয়ার? জি স্যার। যাও। স্যার আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ জি ভাই, প্লিজ। স্যার হবিগঞ্জ থেকে। জি ভাই। স্যার নিজেই আপনার ক্লাসে যুক্ত ছিলাম স্যার, খুব ভালো লাগলো স্যার। আর মেলা দিন পর মানে পড়াশোনার মধ্যে নাই তো, আজ ক্লাসে সংযুক্ত হতে পারে স্যার, খুব ভালো লাগছে।
আর এখানে বেশ কিছু লোক আমরা একসাথে উপস্থিত ছিলাম, আর বিভিন্ন থানা বাড়ির থেকে আপনার সাথে সংযুক্ত ছিল স্যার। আচ্ছা, আশা করি যে কটা দিন পাবো ইনশাল্লাহ স্যার আমরা এখান থেকে আপনার সাথে সংযুক্ত হবো স্যার। যাক, ধন্যবাদ সবাইকে। আর যারা আসছে তাদের উদ্দেশ্যে আমি বলি, মূল বইয়ের কোনো বিকল্প নাই। আমাদের সমস্যাটা হলো আমরা এত মুখস্থ করেছি, মুখস্থ করার কারণে আমরা সঠিকটা ভুলে গেছি। আমরা সঠিকটা লিখব, আমার কথার সাথে কথা হবে মূল বইয়ের। যদি কোনো সন্দেহ দেখা দেয়, আমরা মূল বই দেখে এটার সমাধান করব। আমরা কখনো কোনো অবস্থাতেই আমরা তর্কে জড়িয়ে যাব না। আমার অনেকগুলো প্রশ্ন আছে, আমি যদি কাউকে বলতে যাই, এটা নিয়ে অনেকে তর্ক সৃষ্টি করবে এবং তোমাকে বিশ্বাসই করবে না, বলবে তুই এবার গেলি। আমরা মূল বইটাকে অনুসরণ করব, ঠিক আছে? জি স্যার। হ্যাঁ, আর কারো কিছু বলার আছে যারা দূর থেকে বলছে? কিছু বলার আছে? আর এখানে আরো আসার কথা, আরো কে আসছে? আনোয়ার, আনোয়ার তো ইন কোর্স ছিল দেখছিলাম, আনোয়ার মনে হয় নাই। যাই হোক, আমি জিজ্ঞাসা, স্যার আচ্ছা, আনোয়ার কি যে কি বোরহানের আইডি? স্যার আমি ওই যে বুরহানের আইডি থেকে আমি কথা বলতেছি স্যার। আচ্ছা, আগামীকালকে সকাল 7টায় আছে। আর তুমি আহ, কথা বলে যদি ওরা রাজি থাকে তাহলে দিনের বেলা, অন্য সময় আমি 2 ঘন্টা করাতে পারবো দিনের বেলা, কিন্তু সন্ধ্যাবেলা আসলে পারি না। ঠিক আছে?